আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহরাজাদ স্বপ্না এবং আমি শারাফাত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিএনপি জামায়াতের কাছে ক্ষমতা হচ্ছে ভোগ বিলাস আর আওয়ামী লীগের কাছে দায়িত্ব। ছাত্রলীগের আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। আমার কাছে ক্ষমতাটা হচ্ছে একটা দায়িত্ব দেশের জনগণের জন্য। ভারতের সাবেক রাষ্ট্রপতি বর্ষিয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জি আর নেই। দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ আবারও র্যাবের রিমান্ডে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এসআই নন্দদুলাল। 15 দিনের বেশি একটি মামলায় রিমান্ড দেওয়া যায় না। করোনায় দিনাজপুরে ঋণের ফাঁদ পেতেছে দাদন চক্র। অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে এলাকা ছাড়ছেন অনেকেই। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে যাব বিস্তারিত সংবাদে। বিএনপি জামায়াতের কাছে ক্ষমতা হচ্ছে ভোগবিলাসের বস্তু, আর আওয়ামী লীগের কাছে ক্ষমতা হচ্ছে দায়িত্ব আর ত্যাগের বিষয়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশের ইতিহাসে হত্যা, গুম আর সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে জিয়াউর রহমান। এর ধারাবাহিকতা ধরে রেখেছে বিএনপি জামায়াত। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রমোত্তর হিসেবে ব্যবহার করলো জিয়াউর রহমান। 15ই অগস্টের আলোচনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। আমার বাবার লাশটা টুঙ্গিপাড়া গিয়েছিল, সেখানে মৌলানা সাহেব এবং যারা আশেপাশে এসেছিলেন অল্প 4-5 জন ছিল, তারা জোর করেছিল বলে তাকে একটু গোসলের সুযোগ দিয়েছিল, কিন্তু কাফনের কাপড় সেটা কেনার মতো সেখানে দোকানও ছিল না, খোলাও ছিল না, কারফিউ দেওয়া হয়েছিল। আমার দাদি নামে একটা হসপিটাল করা হয়েছিল, সেখানে বেশ কিছু এই কাপড় রাখা ছিল। সেখান থেকে কয়েকটা কাপড় নিয়ে এসে সেই রিলিফের কাপড় পাড় ছেড়ে, সেই শাড়ির পাড় ছেড়ে সেই কাপড় দিয়েই আমার বাবাকে কাফন দেওয়া হয়েছিল। ভোগ নয়, ত্যাগ ও মানুষের কল্যাণে রাজনীতি করতে ছাত্রলীগকে আবারও নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। ক্ষমতাটা ছিল তাদের ভোগের বস্তু, আর আমার কাছে ক্ষমতাটা হচ্ছে একটা দায়িত্ব দেশের জনগণের জন্য। ছাত্রলীগের আজকের যারা নেতৃত্ব এবং আগামী দিনেও যারা নেতৃত্ব আসবে, তাদেরকে এটুকুই বলবো যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা আদর্শ বুকে নিয়ে ছাত্রলীগের মূল মন্ত্র ধারণ করে তোমরা এগিয়ে যাবে, সেটাই আমি চাই। ত্যাগের মধ্য দিয়েই শান্তি, ভোগের মধ্যে না, এই কথাটা সবাই মনে রাখবে। 15ই অগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিল বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হত্যা আর গুমের রাজনীতি শুরু করেছে বিএনপি জামাত। আজকে বিএনপি যতই গলাবাজি করুক, সত্যকে তারা চাপা দেবে কিভাবে? কর্নেল ফারুক আর রশিদ বিবিসির অ্যান্থনি মাসকারনাহাসের সাথে যে ইন্টারভিউ দেয়, সেখানে তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল, জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে এবং জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। কাজে বিএনপি এখন এটা অস্বীকার করতে পারে না। এটা তো যারা খুনি তাদের মুখেরই কথা, এবং পরবর্তীতে আরো অন্যান্য খুনিদের তাদের যে বিভিন্ন জবানবন্দিতে পেয়েছেন যে কিভাবে জিয়া তাদের সাথে ছিল। এবং এটা তো আরো স্পষ্ট যে খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হলো একেবারে সম্পূর্ণ ইলিগালি, মানে অবৈধভাবে, আবার জিয়ারে বানালো সেনাপ্রধান। তো বেঈমানরা কখনো বেশি দিন থাকতে পারে না। মোস্তাককে যখন বিদায় নিতে হলো, আর জিয়ার হাতে কারাগারে 4 নেতা হত্যা হলো। গুম খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে এই গুম খুনটা শুরু করেছে কে? কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছে। এর আগে ছাত্রলীগের মাতৃভূমি নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
রেডিও, টেলিভিশন এবং দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণের পাশাপাশি আইপিটিভির জন্য নিবন্ধন বাধ্যতামূলক করে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2020 এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক মামলায় 7 বছরের নিচে সাজার ক্ষেত্রে ট্রাইব্যুনালের পরিবর্তে প্রথম শ্রেণীর আদালতে এবং 7 বছরের উপরে সাজার ক্ষেত্রে এখতিয়ারভুক্ত আদালতের মাধ্যমে নিষ্পত্তির বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2020 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017-এর উল্লেখযোগ্য বিষয়গুলো হলো অনলাইন গণমাধ্যম সেবা প্রদানের জন্য নিবন্ধন প্রদান, পর্যবেক্ষণ, মনিটরিং এবং মান বজায় রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানিক কাঠামো করে তোলা। তারপরে নিবন্ধন প্রদানের মাধ্যমে সকল অনলাইন গণমাধ্যমকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করা, জনস্বার্থ রক্ষা করা, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ইতিহাস সংরক্ষণ করা, সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখা, রাষ্ট্র পরিচালনার মূল নীতির সাথে সামঞ্জস্য রেখে যাতে অনলাইন তথ্য উপাত্ত প্রকাশ বা সম্প্রচার করা হয় তা নিশ্চিত করা। চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর 3 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন 84 বছর বয়সী ভারতের সাবেক এই রাষ্ট্রপতি সোমবার বিকেলে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোভিডে আক্রান্ত হয়ে 13ই আগস্ট থেকে তিনি ছিলেন গভীর কোমায়। তিনি ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নূর মোহাম্মদের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশটির 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর 3 সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রণব মুখার্জি। অবশেষে সোমবার বিকেলে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 84 বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি। এক টুইট বার্তায় প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় করোনা ভাইরাসও ধরা পড়েছিল প্রণব মুখার্জির। এর আগে গত 9 আগস্ট নয়াদিল্লির রাজাজি মর্গের বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন তাকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের রাজনীতির প্রাণপুরুষ ছিলেন প্রণব মুখার্জি। কংগ্রেসের শাসনামলে 2012 থেকে 2017 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। 2017 সালে ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর 2019 সালে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন লাভ করেন দেশটির 13তম এই রাষ্ট্রপতি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নূর মোহাম্মদ, মাই টিভি। সাবেক ইন্সপেক্টর লিয়াকতের পর এবার 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় নিজের সংশ্লিষ্টতার স্বীকারোক্তি এবং ঘটনার বর্ণনা দিয়েছেন সাবেক এএসআই নন্দদুলাল। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারায়ের আদালতে স্বীকারোক্তির পর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রিমান্ড শেষে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের আবারও 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে তার আইনজীবী দাবি করেন 1 মামলায় 15 দিনের বেশি রিমান্ড দেয়া আইনসম্মত নয়। যদিও সিনহার আইনজীবী বলছেন যেদিন থেকে রিমান্ডে নেওয়া হচ্ছে সেদিন থেকেই রিমান্ডের দিন গণনা শুরু হবে। নতুন করে রিমান্ডের আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সিনহা হত্যা মামলায় পুলিশের 2 কর্মকর্তা এবং এপিবিএনের 3 সদস্য সহ মোট 5 জন এ পর্যন্ত স্বীকারোক্তিমূলক 15 দিনের বেশি একটি মামলায় রিমান্ড দেওয়া যায় না। আসামি পক্ষ আইন দেখাচ্ছেন যে 167 সাবসেকশন 2 ওখানে বলেছেন যে 15 দিনের বেশি রিমান্ড মঞ্জুর করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক, আমরাও বলি এটা ঠিক আছে। তবে ওনাদের কাউন্টিংটা ভুল। কাউন্টিংটা বলে কারণে
যে ওনারা যেদিন রিমান্ড মঞ্জুর করেছেন অতীতে সেদিন থেকে কাউন্টিং করা শুরু করে দিয়েছে, কিন্তু আসলে হবে যেদিন আইইউ রিমান্ড কার্যকর করবে, নিয়ে যাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এখনও পৌঁছায়নি আইন মন্ত্রণালয়ে। খালেদা জিয়ার স্বাস্থ্যগত দিক এবং আবেদনে কি আছে তা দেখে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তবে দরখাস্ত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন বলেও জানান আইনমন্ত্রী। সেপ্টেম্বরের 24 তারিখে শেষ হবে খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন যে তিনি একটি দরখাস্ত পেয়েছেন যে যেহেতু আগামী সেপ্টেম্বরের 24 তারিখ এই 6 মাস শেষ হয়ে যাবে, তারা সেটার এক্সটেনশন চেয়েছে। তিনি আমার কাছে পাঠিয়েছেন, এটা এখনও আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই। পৌঁছালে আমরা বিবেচনা করব। আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নেব। গত 24 ঘন্টায় 2174 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন 33 জন। আগের দিনের চেয়ে মৃত্যু কমেছে। সব মিলিয়ে দেশে 3,12,996 জনের করোনা শনাক্ত হলো। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন 4,281 জন। পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 29 জন পুরুষ, 4 জন নারী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় সুস্থ 2,980 জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ 2,04,887 জন। পর্যাপ্ত সুবিধা পেলে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করতে চায় রাশিয়া। এরই মধ্যে বাংলাদেশের সক্ষমতা জানতে চেয়ে চিঠি দিয়েছে দেশটি। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের কয়েকটি কোম্পানির ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে জানিয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে পাওয়ার প্রতিশ্রুতি পাওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যে আবার অক্সফোর্ড ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি। সেটা ভারতের সেরাম কোম্পানি তৈরি করছে এবং ভ্যাকসিনকো এই ভ্যাকসিনটি সেরামের সাথে মিলে যৌথভাবে বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা নেবে। রাশিয়ান ভ্যাকসিনের বিষয়ে রাশিয়ান অ্যাম্বাসেডারও কথা বলেছিলেন এবং একটা চিঠি আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রাশিয়ার হেলথ মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। করোনায় কর্মহীন সাধারণ মানুষ যখন চরম অর্থ সংকটে পরিবার পরিজন নিয়ে চলতে পারছিলেন না, ঠিক তখনই মানুষের এই অসহায়ত্বকে পুঁজি করে ঋণের ফাঁদ পাতে কয়েকটি দাদন চক্র, যারা নামে বেনামে সমিতি গড়ে দিনাজপুরের নবাবগঞ্জের সহজ সরল মানুষকে বন্দী করেছে চক্রবৃদ্ধি হারের সুদের জালে। যে কারণে ঋণ ও সুদ মিলে যে পরিমাণ অর্থ দাঁড়িয়েছে তা এখন পরিশোধ করতে না পেরে এলাকা ছাড়া হয়েছেন অনেকেই। দিনাজপুর প্রতিনিধি সত্যেন্দ্রনাথ চ্যাটার্জি ও বিরামপুর প্রতিনিধি কামরুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লী ইটাখোর। এখানকার অধিকাংশ মানুষই কৃষি আর শ্রমজীবী। করোনায় যখন সবকিছু স্থবির, কর্মহীন হয়ে অর্থ সংকটে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ঠিক তখনই সুযোগ বুঝে ঋণের ফাঁদ পাতে এখানকার বেনামি কয়েকটি সমিতি, যাদের নেই কোনো অনুমোদন, নেই পরিচিত কার্যালয়ও। সদস্যদের আপনি ওই যে টাকাটা ইন্টারেস্ট হয় সেটার ভাগ পান না? আপনি ভাগ পাই, ভাগ যখন 2 বছর 4 বছর কয় বছর তো পাই নাই। টাকা ছিল যেটুকু আগে ছিল সেটা দেওয়া আছে, দিয়ে আর তুলতেই পারিনি। করোনার সংকট মুহূর্তে ঋণ নিলেও তার চক্রবৃদ্ধি হারে সুদ দিতে হচ্ছে ঋণগ্রস্ত এসব মানুষকে। অনেকে আবার সুদ পরিশোধ করতে না পেরে হয়েছেন বাড়ি ছাড়া। দিতে না পারলে ভয়েট দিতে হয়। ভয়েটটা বলতে যেমন 10 টাকা দিতে না পারলে 30 টাকা দিতে হয় পরের সপ্তাহে, 30 টাকা না দিতে পারলে 90 টাকা দিতে হয় পরের সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে দিতে লাগবে 20, 40 আর 20 হলো 60 টাকা। ফির আবার দিল 60 টাকা না দিতে পারি, 60, 120 আবার সঞ্চয়ের 20, 180 এরকম করে হিসাব করে টাকা নেবে। এখানকার অন্তত 14টি বেনামি সমিতির আড়ালে দাদন ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। সব জায়গাতে নিচে তো সব বাড়ি দিতে পারে না,
না দিতে পারে এখন দেওয়ার মতো সম্বল নাই, ছাড়া চলবে। এই সমিতির থেকে নিজে সমিতি বেশি, ওই সমিতির থেকে নিজে এই সমিতির থেকে নিয়ে মেলা ঋণগ্রস্ত হয়ে গেছে। তখন টাকাগুলো সময় মতো পরিশোধ করতে পারেনি, হয়েছে বাড়ি ছেড়ে চলে গেছে। সাধারণ মানুষের কি উপকার? তোমরা টাকা নিচ্ছেন দিবা পারতো না, হয় টাকা দেও, না হলে বাইক হচ্ছে কোনটা বেঁচে টিনে কোনো দামে যাও। ওই গ্রামে দাদন ব্যবসা করে গ্রামের লোক, আশপাশের লোকেরা সর্বশান্ত। এই দাদন ব্যবসায়ীদেরকে প্রতিহত করা প্রয়োজন। আমি অবশ্যই এটা আইনগত এটা দেখে এটাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর সমবায় কর্মকর্তা বলছেন, অনুমোদনহীন এসব সমিতির বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সুদে তারা যদি সমিতির কার্যক্রম পরিচালনা করে থাকে, এটি সমবায় আইন ও বিধির পরিপন্থী। সমিতির সদস্য ছাড়া, একমাত্র সমিতির সদস্য ছাড়া বাইরের কোনো সদস্যকে ঋণ প্রদান করা যাবে না বা আর্থিক কোনো লেনদেন করা যাবে না। আমি বিষয়টি খতিয়ে দেখব এবং সমবায় আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। চক্রবৃদ্ধি হারে সুদ আদায়ে জড়িত দাদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। দেশে কোনো নির্বাচন আসলেই বিএনপি চিৎকার শুরু করে, হেরে যাওয়ার আগেই তারা হেরে যায়, যা নির্বাচনী পরিবেশের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের নবনির্মিত বাংলো ভিডিও কনফারেন্সে উদ্বোধনকালে কথা বলেন তিনি। বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ার বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপি এখনও স্বাধীনতা বিরোধী শক্তির সাথে নিয়ে রাজনীতি করছে, যা দেশে অপরাজনীতির চর্চা হচ্ছে। বিএনপি আন্দোলন এবং নির্বাচন দুটোতেই পরাজিত এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন তারা বলছে সরকারের জনসমর্থন নেই। আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে, তাদের মুখে একথা সুবর্ণ, একথা মানায় না। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরাজিত শক্তি স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে রাজনীতি করবে, এটি হতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই দলটি দলগতভাবে স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছে, শুধু তা নয়, স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, নারী ধর্ষণের সাথে যুক্ত ছিল, সেই জামাতে ইসলামী হচ্ছে বিএনপির প্রধান সহযোগী। জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অসহায় গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে অসহায় মানুষকে সাহায্য অব্যাহত রাখার অংশ হিসেবে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গরিবদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। এবারে নিয়ম অনিয়ম। বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে ভুতুড়ে বিলের অবসানে কার্যকর একটি প্রক্রিয়া হতে স্বয়ংক্রিয় বিলিং সিস্টেম, কিন্তু তা চালুর উদ্যোগ যেন শুধু এখনও ঘোষণার মধ্যেই রয়ে গেছে। আগামী 3 বছরের মধ্যে 90% এলাকায় স্মার্ট মিটারের আওতায় আনার পরিকল্পনা থাকলেও বিষয়টি চলছে অনেক ধীরলয়ে। আরও জানাচ্ছেন ড্যানিত্র। একটা লাইট, একটা ফ্রিজ আর একটা এলইডি লাইট 9 অর্ডার, গত মাসে 2000 টাকা বিল আসছে, কিন্তু এটার কোনো মাহাত্ম খুঁজে পেলাম না। শুধু তিনি নন, তার মতো আরও অনেক গ্রাহকের কাছে প্রায়ই পাওয়া যায় গ্যাস ও বিদ্যুতের ভুতুড়ে বা অতিরিক্ত বিলের অভিযোগ। বিদ্যুৎ বিল নিয়ে আইনে আমাকে সামনে ছুড়ে দেয়, এত টাকা বিল কেন আছে, ঠিক আছে, এই জন্য তো যে রিডিং নেয় একটা, বিল আর একটা। বিল, ভ্যাট এবং অন্যান্য চার্জ নিয়ে গ্রাহকরা পান না পরিষ্কার কোনো ধারণা। অতিরিক্ত বিলের অভিযোগ জানালেও হয় না এর প্রতিকার। কত ইউনিট হয়েছে তাও কোনো ইয়ে করার নেই। আমাকে ধরে দিয়ে গেছে, আপনার অফিসে যোগাযোগ করেন, অফিসে গেছে, আপনারা আঙাইছেন, আপনারা কী করছেন আমরা জানি না। টাকাটা ধরাই দেয়, লেখা আছে ওইখানে সার্ভিস চার্জ, ভ্যাট, এই সে, কিন্তু আমরা আদৌ জানি না যে এই টাকাটা কিসের। কিন্তু আমরা এটাই বুঝি যে আমরা এত ইউনিট ব্যবহার করছি, এত ইউনিট এত টাকা, এইটা। কিন্তু বাড়তি দেখা গেছে ওই টাকাগুলো আমরা দিচ্ছি, কিন্তু এর কোনো সুরাও পাচ্ছি না।
এমন অবস্থায় ই বিলিং সিস্টেম হতে পারে কার্যকর একটি পদ্ধতি, যেখানে স্বয়ংক্রিয়ভাবেই প্রস্তুত হবে বিদ্যুৎ ও গ্যাসের বিল। স্মার্ট প্রযুক্তিতে গ্রাহক কতটুকু ব্যবহার করলেন, ভ্যাট বাবদ কত টাকা হলো এবং অন্যান্য চার্জ সম্পর্কে স্বচ্ছভাবেই জানতে পারবেন মোবাইলের মাধ্যমে। কিন্তু বিষয়টি এখনও যেন পরিকল্পনাতেই আটকে রয়েছে, এখনও পাইলট প্রকল্পই চলমান। অথচ পাওয়ার সেলের তথ্য অনুযায়ী প্রত্যন্ত অঞ্চল বাদে 2023 সালের মধ্যে সবাইকে স্মার্ট মিটারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন শুধু বিল পদ্ধতির পরিবর্তন নয়, গ্রাহককে তার ন্যায্য অধিকার দিতে হলে পুরো খাতকে দুর্নীতি থেকে আগে মুক্ত করতে হবে। এসবের মধ্য দিয়ে যা বলা হচ্ছে আলটিমেটলি দেখা যাচ্ছে যে সমস্ত রকমের নানা প্রকারের দুর্নীতির কৌশল আবিষ্কার হচ্ছে এবং সেই দুর্নীতিটাকে আরো আড়াল করার জন্য এইসব পদ্ধতি অস্ত্র হিসেবে, ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকারের একেবারে A to Z সবাই জানে যে সিস্টেম লস কম দেখানো হচ্ছে, দেখিয়ে সেই সিস্টেম লস ভোক্তাদের ঘাড়ে বিদ্যুতের বেশি বিল করে দেওয়া হচ্ছে, আর সিস্টেম লস কম দেখায় ইউটিলিটির কর্মকর্তারা প্রফিট বোনাস প্রণোদনা পাচ্ছে। কিন্তু স্মার্ট মিটার এবং ই বিলিং সিস্টেমের সবশেষ তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তা চাপিয়ে দিলেন কোম্পানির উপর। যে সংস্থা স্মার্ট প্রিপেড মিটার লাগাচ্ছে তাদের সাথে কথা বলেন, দেন আপডেটটা জেনে যাবে। আর ই বিলিং সিস্টেমটা স্যার, ওইটাও আছে অবস্থা। প্রযুক্তির ব্যবহার যত বাড়ানো হবে ততই সব ক্ষেত্রে বাড়বে স্বচ্ছতা, যা নিয়মের ব্যত্যয় রোধে সহায়ক হবে, এমনটাই মনে করেন সবাই। বিদ্যুৎ এবং গ্যাসে স্মার্ট মিটার এবং ই বিলিং সিস্টেম চালু হলে প্রক্রিয়াটিতে আসবে স্বচ্ছতা। সবকিছু স্বয়ংক্রিয় নিয়মের মধ্যে এলে রেহাই পাওয়া যাবে ভুতুরে বিল থেকেও। কিন্তু সেই স্বচ্ছ নিয়মটির জন্য করতে হবে আরও অপেক্ষা। সমাজে সর্বস্তরের সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটাই প্রত্যাশা করেন সবাই। দর্শক, চোখ রাখুন মাই টিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি ড্যানি রং। দর্শক, সময় হলো একটি বিরতি নেবার। আর যখন ফিরছি অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বডি ওয়ার্ন ক্যামেরা, কমছে দুর্ঘটনা ও সড়কের অপরাধ। সিন্ডিকেটের মাধ্যমে সাগরের সীমানা নির্ধারণ করে চলছে লাখ লাখ টাকার চাঁদা বাণিজ্য। সিন্ডিকেটের কাছে জিম্মি উপকূলীয় এলাকার জেলেরা। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট ও দায়িত্ব পালনে বডি ওয়ার্ন ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্টো পথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং রোধে বডি ওয়ার্ন ক্যামেরার কারণে প্রতিনিয়ত হচ্ছে মামলা, যে কারণে কমেছে দুর্ঘটনা ও অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনীর কাজে যেমন এসেছে স্বচ্ছতা, চালকরাও হয়েছে সচেতন। রাজধানী ঘুরে প্রতিটি চেকপোস্ট ও দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা গিয়েছে গোপন ব্যবহার করে আইনি ব্যবস্থা নিতে। বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন। গেল মাসের 31 জুলাই টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়। হত্যার কিছুক্ষণ আগেই টেকনাফের মেরিন ড্রাইভে চেকপোস্টে সিনহার গাড়ি গতিরোধ করে তল্লাশি বা পরিচয় আদান প্রদান করা হলেও তার কোনো প্রমাণ মিলেনি। তারপর থেকেই প্রতিটি চেকপোস্ট, হাইওয়ে সড়কে বডি অন ক্যামেরা ব্যবহারে জোর দেওয়া হয়েছে। কারণ ওই দিন চেকপোস্টে বডি অন ক্যামেরা ব্যবহার করা হলে হয়তোবা হত্যার পরপরেই অনেক কিছু বেরিয়ে আসতে পারত। এই চিত্র রাজধানীর সোনারগাঁও মোড়ের। ট্রাফিক সার্জেন্ট পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করে আইনি ব্যবস্থা নিতে ব্যস্ত। পরিচয় যাই হোক, উল্টো পথে গাড়ি আসলেই মামলা ঠুকে দিচ্ছে। মাই টিভির ক্যামেরায় ধরা পড়ে একজন সরকারি কর্মকর্তার গাড়ি উল্টো পথে হাঁকাচ্ছে। প্রথমে সার্জেন্ট বডি অন ক্যামেরায় ভিডিও করে, পরে গাড়ি থামাতে চালক অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে ব্যস্ত। ওর দ্রুত যাওয়ার জন্য ওই উল্টা দিকে চলে আসছে, ওর ড্রাইভারের ভুলে চলে আসছে, তো তার সেকশন লাগাতে কিছু করার থাকে। উল্টো পথে আসার অপরাধে 3000 টাকার মামলা ঠুকে দেয় পুলিশ, হাতে ধরিয়ে দেয় রিসিট। কি কারণে একজন সরকারি কর্মকর্তার গাড়ির বিরুদ্ধে মামলা করা হলো? এই প্রশ্নে চালকের উত্তর ছিল সোজা সাপটা, উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে মামলা দিয়েছে বলে স্বীকার করে। রাজধানীর বাংলা মোটর ও বিজয় সরণিতেও দেখা যায় একই চিত্র। তৎপর ট্রাফিক পুলিশ উল্টো পথে এবং অবৈধ পার্কিংয়ের অপরাধে সড়ক পরিবহন আইন 2018 এর ধারায় মামলা করতে।
অনেক ক্ষেত্রে উল্টো পথে কিংবা অবৈধ পার্কিংয়ের অপরাধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারলেও গাড়ির নাম্বার অনুযায়ী মামলা দিয়ে বাসার ঠিকানায় কাগজ পৌঁছে দেওয়া হয়। বডি অন ক্যামেরায় ভিডিও করে কিভাবে মামলা করা হয় তাও বেরিয়ে আসে। অপরাধ ও ধরন উল্লেখ করলেই সার্ভার থেকে জরিমানার রিসিট বেরিয়ে আসে বলে জানান এই ট্রাফিক পুলিশ। আইনি জটিলতার কারণে দূর থেকেই পুরো বিষয়টি ধারণ করা হয়। একটা গাড়ি উল্টা চলে যাচ্ছে, আমি তাকে ধরতে পারতেছি না, তাকে যদি কোনো অবস্থায় আমরা ভিডিও করে যদি আমরা অফিসের মাধ্যমে এটা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। জরিমানার টাকার পরিমাণটা কত হবে এটা আসলে আমরা নির্ধারণ করি না, এটা আইন অনুযায়ী সার্ভারে এন্ট্রি করা থাকে। আমরা যে অপরাধ করে আমরা সেই অপরাধের সংশ্লিষ্ট ধারায় তাকে মামলা দিই। অবৈধ পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানোর কারণে বিভিন্ন সময় বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, হতাহতের ঘটনা ঘটে থাকে, যে কারণে রাজধানী সহ সারা দেশে চেকপোস্টে বডি অন ক্যামেরা ব্যবহার করে ওই ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিনিয়ত, যে কারণে এই ধরনের অপরাধ কমেছে অনেকাংশ, এমনটাই মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। সিন্ডিকেটের মাধ্যমে সাগরের সীমানা নির্ধারণ করে চলেছে লাখ লাখ টাকার চাঁদা বাণিজ্য। গত 10 বছর ধরে এসব সিন্ডিকেটের জিম্মি সমুদ্র উপকূলীয় এলাকার জেলেরা। কোন জেলেই সাহস পাচ্ছেন না বিষয়ের গণমাধ্যমকে কিছু জানাতে। সাগরের জলরাশি বেচা কেনার এই খবরে হতবাক সংশ্লিষ্ট দপ্তরগুলো কর্তা ব্যক্তিরা। কলাপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন মোবাল্লিক করিম। দেশের সর্বদক্ষিণে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের সাথে জড়িত অর্ধলক্ষ জেলের জীবিকা। কিন্তু গত 1 দশক ধরে পেশা নিয়ে বিপাকে মৎস্যজীবীরা। এখানে বিশাল সমুদ্রে মাছ ধরার জন্য মৌসুমের জন্য আগে থেকেই সিন্ডিকেটকে দিতে হয় মোটা অঙ্কের টাকা, যা মাছ ধরার জন্য সমুদ্রে নির্ধারিত এলাকা লিজ নেয়ার মতো। টাকা না দিয়ে কেউ মাছ ধরতে গেলেই মারধরের পাশাপাশি মাছ লুটসহ জাল কেটে দিয়ে নিয়ে যাওয়া হয় ট্রলারের ইঞ্জিন। আমরা এখানে 500 জালি আছি, প্রতি বছর আমাদের জেলে গাতা ভাগ হয়। আমাদের কাছ থেকেও টাকা আছে, গেল বড় লক্ষ লক্ষ টাকা আউট হয়েছে, ঠিক আছে। সাগরে নামার আগে টাকা পয়সা দিয়ে এরপর নামা লাগে। টাকা যদি না দিই যে না দিব না, তাহলে দেখা গেছে আমাদের কোনো নৌকো ফুটো করে হয় না, হয় মেশিনের পাশপাতিগুলো চুরি করে লয়ে যায়, হুমকি ধুমকি দেওয়া হয়। প্রভাবশালী এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একাধিকবার নির্যাতনেরও শিকার হয়েছেন অনেক জেলে। টাকা না দিলে সাগরে নামতে পারবি না, হুমকি দেয়, এটা একটা চাঁদার মতো। এগো কিছু কইতে গেলে এরা জোর জুলুম ভাবে আমাকে মারে, খামার দেয়, এই সেই বিভিন্ন ধরনের নির্যাতন করে। আর এ নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করতে যায় বা টাকা দেবেন এই ধরনের কিছু হয়, তাহলে তার উপর তো অবশ্যই হুমকি থাকি। এগুলো চলে, এগুলো ফিরেবার তো কেউ নাই। আর কুয়াকাটা লেম্বুরচর এলাকা থেকে কাওয়ারচর পর্যন্ত অন্তত 6টি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রমরমা এই সাগর বাণিজ্য। আশার আলোর সভাপতি নিজাম শেখের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে হ্যাঁ, সে একটা টাকা উঠিয়েছেন জেলেদের কাছে এবং সেই টাকাটা মহিপুর ওসি সহ বিভিন্ন মাধ্যমে তিনি ব্যয় করেছেন। যতটুকু রিপোর্ট পাইছি যে একটা কমিটিতে 5 নম্বর যে কমিটি যাদের রহিম আছে, তো আব্দুল রহিম ও নাকি কিছু কিছু জেলেদেরকে জিম্মি করিয়া কিছু কিছু অর্থ আদায় করতেছে, তো এটা আমরা ভালো মতো এটা দেখতেছি বিষয়টা। অথচ অভিনব এই সমুদ্র কেনাবেচার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি স্থানীয় প্রশাসনের। উপকূলে জলসীমায় যে গাতা ভাগ করা বা কেনা বেচা হয় এই সম্পর্কে আমি আগে জানতাম না, আমি ইদানিং বিষয়টি জেনেছি। তা এই গাতা ভাগ করার বিষয় নিয়ে যদি কেউ চাঁদাবাজি করে, আমি এটা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সমুদ্র নিয়ে যে অবৈধ ব্যবসা হচ্ছে সেই বিষয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব, আর যেন ফার্দার যেন তারা এই সব যেন না করতে পারে। প্রশাসনের হস্তক্ষেপে সাগরে চাঁদাবাজি, দখল নির্যাতন ও হয়রানির হাত থেকে মুক্তি পাবেন এমনটাই আশাবাদ মৎস্যজীবীদের। মোবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। যে জমি ছিল সবুজে ভরপুর, কৃষক স্বপ্ন বুনেছিলেন নানা ফসলের, দীর্ঘমেয়াদী বন্যায় জামালপুরে সেসব জমি এখনো সম্পূর্ণ ফসলহীন। বন্যার পানি নেমে যাওয়ায় এখন বোঝাই যাচ্ছে না সেখানে রোপণ করা ছিল কোনো ফসল। নতুন করে ঘুরে দাঁড়াতে চাইলেও বীজতলা নষ্ট হয়ে যাওয়ায়
আমন রোপণ নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কৃষকদের ফসল উৎপাদনে বীজ দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জামালপুর প্রতিনিধি শামীম আলমের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। জামালপুরে কয়েক মাসের দীর্ঘমেয়াদী বন্যায় চরম দুর্ভোগের পর অবশেষে নেমেছে বানের পানি। এতে ফুটে উঠেছে এখানকার 7টি উপজেলার কৃষির ব্যাপক ক্ষতির চিত্র। যতদূর চোখ যায় শুধুই ফসলহীন কৃষি জমি, অথচ এই সময়ে এসব জমি ভরপুর থাকত নানা ফসলে। কৃষি নির্ভর এখানকার মানুষেরা বলছেন, শাকসবজি, ভুট্টা, আখ, মরিচ, কলা, তিল, বাদাম আর পাটসহ বিভিন্ন কৃষিপণ্য রোপণ করেছিলেন। কিন্তু বানের পানিতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। এতে চরম অর্থসংকটে দিন পার করছেন তারা। ইসলামপুরে যে বন্যায় যে ক্ষতিগুলো করছে সেটা হচ্ছে পাট খেয়ে গেল, তুষারগুলো নষ্ট হয়ে গেল। কৃষকের মরিচ, বেগুন, রবি শস্য কোনোটাই নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই এলাকার ম্যাক্সিমাম লোক অনাহারে দিন যাপন করতেছে। বন্যায় যে ক্ষতি হয়েছে তা উত্তরণে কেউ কেউ আমন রোপণের চেষ্টা করলেও অধিকাংশ কৃষকের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় পতিত পড়ে আছে বিস্তীর্ণ কৃষিজমি। কৃষকেরা যে ক্ষেতগুলো লাগাবো এই অবস্থায় এখনো মনে করেন তারা বিচন পাইতেছে না, জ্বালা পাইতেছে না, এই জন্য ক্ষেত লাগাইতে পারতেছে না। এখন পর্যন্ত আমাদের এখানে রূপা আমনের কোনো চাষাবাদ করা সম্ভব হইতেছে না। 8 মণ 7 মণ ধান আমরা জ্বালা ফেলাছিলাম, এই জ্বালা খাই গেছে। সরকারের কাছে আমরা একটাই দাবি, তারা যেন আমাদের গরিব মানুষের পেছনে যেন একটু সহযোগিতা করে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চাষিদের ঘুরে দাঁড়াতে দেয়া হবে শাকসবজি ও আমনের বীজ। 1200 কৃষককে 1200 বিঘা জমির জন্য সার বীজ দেওয়া হবে। 8000 কৃষককে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী শাকসবজির বীজ দেওয়া হবে। আমন বীজও অলরেডি কিছু পরিমাণে দেওয়া হয়েছে, 7700 মেট্রিক কেজি, যেটা অলরেডি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সরকারি হিসাবে এবারের বন্যায় জামালপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 1,90,027 জন, আর ক্ষতির পরিমাণ 140 কোটি টাকারও বেশি। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যথাযথ। ইতালির দক্ষিণাঞ্চলের সৈকতে উদ্ধার অভিযানের সময় 20 জনকে বহন করা নৌকায় আগুন ধরে অন্তত 4 অভিবাসীর মৃত্যু। বিরতির পর স্বাগত আবারও। আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। মুক্তিযুদ্ধকালীন 4 নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল CR দত্ত বীর উত্তমের মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 9:15টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়। CR দত্ত বীর উত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় 25শে আগস্ট সকাল 9:30টার দিকে মারা যান। CR দত্ত স্বাধীন বাংলাদেশে বর্ডার গার্ড পুনর্গঠন করেন। তিনি সীমান্তরক্ষী বাংলাদেশ রাইফেলস বা BDR এর প্রথম মহাপরিচালক ছিলেন। তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে। কাল শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এবারে গ্রাম বাংলার খবর। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লা থানার সরকারি জায়গা দখল করে অবৈধভাবে করা হয়েছে গাড়ির পার্কিং, যেখান থেকে আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চলছে চাঁদাবাজি। স্থানীয়রা বলছেন অবৈধ দখলদারদের কারণেই প্রতিদিন সড়কটিতে যানজটের সৃষ্টি হয়, ঘটছে দুর্ঘটনা, যে কারণে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি স্থানীয়দের। এ বিষয়ে সঠিক তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ওসি আসলাম হোসেন। গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে মহানগরের বোর্ড বাজার এলাকায় UTC চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটির মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। বরগুনায় বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের আলোকে মুজিব বর্ষে মুজিবকে জানুন শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের হল রুমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। কুইজ প্রতিযোগিতায় বরগুনার ছাত্রছাত্রী সহ প্রতিযোগীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। এতে 10 জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। যাব প্রবাসী সংবাদে। করোনায় সারা বিশ্বের অর্থনীতির গতি যখন মন্থর, তার মাঝেও রেমিটেন্সের মাধ্যমে দেশে অর্থনীতিকে সচল রেখেছেন প্রবাসীরা। কুয়েতে গত 7 মাস ধরে পেশা নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় প্রায় 3 লাখ প্রবাসী। তবে কুয়েতে করোনার প্রকোপ কিছুটা কমায় আরও ঘুরে দাঁড়ানোর চেষ্টাতে তারা। কুয়েত প্রতিনিধি আলামিন রানার প্রতিবেদন, জানাচ্ছেন মোবাল্লিক করিম। সময়ের সাথে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে কুয়েতের কর্মপরিবেশ। তবে দীর্ঘদিন থেকে কাজ না থাকায় অনেকে দেশে পাঠাতে পারেননি টাকা, পার করেছেন মানবেতর সময়। করোনা মহামারীর কারণে আমরা যতটা না কষ্টে, তার চেয়ে দ্বিগুণ কষ্ট অনুভব করতেছে আমাদের দেশবাসীর জন্য। দীর্ঘদিন মহামারী করোনা ভাইরাসের কারণে বেশিরভাগ কুয়েত প্রবাসী বাংলাদেশিরা এখনো বেকার অবস্থায় জীবনযাপন করছেন। কুয়েতে আমরা কর্মহীন অবস্থায় অনেক সমস্যায় জর্জরিত ছিলাম। বাড়ির জন্য এই পর্যন্ত আর কোনো টাকা পয়সা আজকে 3 মাস যাবত পাঠাতে পারতাছি না। আমরা চাই করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসি। আবারও ধাপে ধাপে কর্মক্ষেত্রগুলো খুলে দেওয়াতে আশা জাগাচ্ছে প্রবাসীদের। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছিল, ওইগুলো আমরা মোটামুটি শেষ করে মোটামুটি এখন স্বাভাবিক একটা জীবনে আসছি। এখন লকডাউন খোলার পর থেকে ইনশাআল্লাহ আমাদের বেচাকেনি স্বাভাবিক হতে চলছে। মোটামুটি কাজ যা পাইছিলাম সেই কাজগুলোতে উঠাই নিছি আর কি। যারা আক্রান্ত হয়েছিলেন বর্তমানে সুস্থ, তারা কৃতজ্ঞতা জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য বিভাগের প্রতি। আমি নিজে আক্রান্ত ছিলাম। কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার করোনাকালে কোনো বাঙালি নাই, কুয়েতি নাই, আর্মি নাই, সবার জন্য খুবই ভালো চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি কুয়েত সরকারকে, সবাইকে সমানভাবে চিকিৎসা দিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশে আটকে পড়া শ্রমিকদের কুয়েতে পাঠাতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। যে সমস্ত কুয়েত প্রবাসী আটকে পড়েছে তাদেরকে কুয়েতে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ দূতাবাস কুয়েতকে কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা বাংলাদেশিরা বিভিন্ন জাল সার্টিফিকেট এবং জাল ভিসার কারণে প্রবাসে এসে বিভিন্নভাবে হ্যাক প্রতিপন্ন হচ্ছি। কুয়েতের ভিতরে যারা সাধারণ শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে বিশাল প্রতারণা যারা করতেছে, তাদেরকে যেন বাংলাদেশ সরকার শাস্তি প্রদান করে। অনেক পরিশ্রমের বিনিময়ে আমাদের পারিশ্রমিক ঠিক মতো পাই না, হয়তো কোনো মাসে বেতন পাই 3 মাস পর 1 মাস। যে পরিমাণ টাকা খরচ করে আসি সেই টাকাটা আমাদের উঠাইতে প্রায় 10-15 বছর টাইম লেগে যায়। করোনার মন্দাবস্থার মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড করেছে বাংলাদেশ, এবং তা অব্যাহত রাখতে সরকারের সব ধরনের সহযোগিতার প্রত্যাশা এসব প্রবাসীদের। মোবাল্লিক করিম, মাই টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইতালির দক্ষিণাঞ্চলের সৈকতে উদ্ধার অভিযানের সময় 20 জনকে বহন করা নৌকায় আগুন ধরে অন্তত 4 অভিবাসীর মৃত্যু হয়েছে। আরও 5 অভিবাসী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইতালির ক্রোতনে বন্দরের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিবাসীদের এই নৌকাকে নিরাপদে নোঙর করার চেষ্টা করতে গিয়ে 2 পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। এমিলিও ফিওরা নামের এক পুলিশ কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা আদ ক্রোনাস জানায় নৌকার ইঞ্জিনে আগুন ধরার পর একটি বিস্ফোরণ হয়। বার্তা সংস্থা ANS এর রিপোর্ট অনুযায়ী উদ্ধার হওয়া 12 জনকে নিকটস্থ অভিবাসন অভ্যর্থনা কেন্দ্রে নেওয়া হয়েছে। অভিবাসন নৌকাটিতে 34 জন ছিল, কিন্তু 13 অভিবাসী আগেই তীরে পৌঁছে যান। প্রেসিডেন্ট ট্রাম্প পোর্টল্যান্ডে সংঘর্ষের জন্য সেখানকার মেয়র টেড হুইলারকে অভিযুক্ত করেছেন। তবে বিষয়টি নিয়ে ট্রাম্পকে অভিযুক্ত করেছেন জো বাইডেন। তিনি বলেছেন ট্রাম্প বেপরোয়াভাবে সংঘর্ষ উৎসাহ দিয়েছেন। গত শনিবার পোর্টল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদীদের
বর্ণবিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রবিবার একাধিক টুইট বার্তায় ট্রাম্প পোর্টল্যান্ডের ঘটনার জন্য ডেমোক্র্যাট মেয়র ও বাইডেনকে দায়ী করেছেন। সেই সঙ্গে তিনি ফেডারেল পুলিশ পাঠানোর ইচ্ছা পোষণ করেন। গত 25শে মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মৃত্যুর পর বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে পোর্টল্যান্ড। চীন লাগোয়া লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় গত 15 জুন প্রাণঘাতী সংঘর্ষের পর নয়াদিল্লি বেজিংয়ের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হলে ভারতীয় নৌবাহিনী চুপিসারে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠায়। সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের আলোচনার সময় এ নিয়ে আপত্তি জানিয়েছে চীন। 2009 সাল থেকে কৃত্রিম দ্বীপ তৈরি ছাড়া নানাভাবে সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে বেজিং। এ নিয়ে আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্র সহ প্রতিবেশী দেশগুলোর। চীনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। দক্ষিণ চীন সাগরে ভারত যুদ্ধজাহাজ পাঠানোর পর এর প্রতিক্রিয়ায় সীমান্ত বিরোধ নিয়ে চলমান দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার সময় ভারতকে যুদ্ধজাহাজের এমন উপস্থিতি নিয়ে নিজেদের আপত্তির কথা জানায় চীন। বিশ্বে প্রথম করোনার প্রতিষেধক আবিষ্কারের খবর দিয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল রাশিয়া। এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিতর্কের মধ্যেই আরও এক চমক দিল পুতিন সরকার। এবার রাশিয়ার দাবি বাতাসে করোনা ভাইরাসের অস্তিত্ব জানিয়ে দিতে পারে এমন যন্ত্র আবিষ্কার করে ফেলেছে তারা। এমনকি কয়েক সেকেন্ডের মধ্যে করোনার উৎসও বলে দিতে সক্ষম এই যন্ত্র। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। রাশিয়ার সাম্প্রতিক আবিষ্কার এক যন্ত্র যার নাম ডিটেক্টর বায়ো। রাশিয়ার দাবি বাতাসে করোনা ভাইরাসের অস্তিত্ব জানিয়ে দিতে পারে এই যন্ত্র। এটি আকারে পকেটে নিয়ে ঘোরাঘুরি করার মতো নয়, বরং একটি রেফ্রিজারেটরের মতো বিশাল। এই যন্ত্র তৈরির কাজে যুক্ত দলে রয়েছেন গামালিয়া ইনস্টিটিউটের গবেষকরাও, যারা করোনা ভাইরাসের প্রতিষেধক স্পুটনিক ভি তৈরির কাজও করে চলেছেন। ইতিমধ্যে ডিটেক্টর বায়ো জনসম্মুখে এনেছে রাশিয়া। রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ছাড়া বাতাসবাহিত যে কোনো ব্যাকটেরিয়া, টক্সিন বা ভাইরাস সহজেই শনাক্ত করে তা বিশ্লেষণে সক্ষম এই যন্ত্র। মস্কোর গামালিয়া ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির গবেষকদের দাবি, বাতাস থেকে নমুনা সংগ্রহের 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই ডিটেক্টর বায়ো ভাইরাসের উৎস বলে দিতে পারে। ফ্রিজের মতো দেখতে এই যন্ত্রে রয়েছে বিভিন্ন স্তর। প্রতিটি স্তরেই যেন এক একটি ল্যাবরেটরি, যা নিজস্ব পরীক্ষায় ব্যস্ত থাকে। 2টি পরীক্ষার পর বাতাসে ভেসে বেড়ানো বিপদ বিশ্লেষণ করতে পারে। এটি বড় পরিসরে বাতাস থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া বা টক্সিন শনাক্ত করতে পারে। বর্তমানের অত্যাধুনিক ল্যাবরেটরিগুলোর বাতাস পরীক্ষার তুলনায় এটি কোনো অংশে কম নয়। প্রায় 5 বছর ধরে গবেষণার পর এই যন্ত্রটি সম্পর্কে জানালো রাশিয়া। সেই সঙ্গে গবেষকদের আরও দাবি, মেট্রো, রেলওয়ে বা বিমানবন্দরের মতো জায়গায় এর কার্যকারিতা প্রমাণিত হবে। মার্জিয়া মান্নান, মাই টিভি। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি জামাতের কাছে ক্ষমতা হচ্ছে ভোগবিলাস আর আওয়ামী লীগের কাছে দায়িত্ব, ছাত্রলীগের আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। আমার কাছে ক্ষমতাটা হচ্ছে একটা দায়িত্ব দেশের জনগণের জন্য। ভারতের সাবেক রাষ্ট্রপতি বর্ষিয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জি আর নেই। দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ আবারও র্যাবের রিমান্ডে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এসআই নন্দতলায়। 15 দিনের বেশি একটি মামলায় রিমান্ড দেওয়া যায় না। করোনায় দিনাজপুরে ঋণের ফাঁদ পেতেছে দাদন চক্র। অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে এলাকা ছাড়ছেন অনেকে। ইতালির দক্ষিণাঞ্চলের সৈকতে উদ্ধার অভিযানের সময় 20 জনকে বহন করা নৌকায় আগুন ধরে অন্তত 4 অভিবাসীর মৃত্যু। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। আমাদের জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না এবং আমি শারাফাত আহমেদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।